প্রিয় শিক্ষার্থী, আজকের এই আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি স্বাধীনতার অধিকার, ভারতবর্ষের সংবিধানে ভারতের নাগরিকদের জন্য যে স্বাধীনতার অধিকার সংরক্ষিত আছে, আমি সেই স্বাধীনতার অধিকারগুলো নিয়ে আলোচনা করব। ভারতবর্ষের সংবিধানে নাগরিকদের জন্য যে অধিকারগুলো রাখা হয়েছে, বিশেষ করে মৌলিক অধিকারগুলো রাখা হয়েছে, তার মধ্যে দ্বিতীয় অধিকারটি হচ্ছে স্বাধীনতার অধিকার। এই স্বাধীনতার অধিকার অন্যান্য অধিকারের তুলনায় কিছুটা ভিন্নতার কারণ, এই স্বাধীনতার অধিকার আসলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার, এক কথায় গণতন্ত্রের ভিত্তিস্বরূপ। কারণ স্বাধীনতা ছাড়া মানুষ বাঁচতে পারে না, বা তাকে স্বাধীনভাবে চিন্তা করা, মত প্রকাশ করা, এই বিষয়গুলো যদি কোনো একজন মানুষের না থাকে, তাহলে সেই মানুষ আর মানুষ হিসাবে থাকতে পারে না। তার কারণ মানুষ মানেই তার একটা স্বতন্ত্র চিন্তার একটা সুযোগ আছে, ক্ষমতা আছে, তাকে সেই সুযোগ দিতে হবে। সুতরাং আমরা বলতে পারি যে স্বাধীনতার অধিকার আসলে সমাজে এক ধরনের স্বচ্ছতা, সমাজের দায়বদ্ধতা এবং সামাজিক ন্যায় বিচার বা সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠার একটা মূল মাধ্যম হিসেবে কাজ করে। সুতরাং ভারতবর্ষের সংবিধানে যে স্বাধীনতার অধিকারগুলো দেওয়া হয়েছে, সেটা আসলে এই সামাজিক ন্যায় বিচার, দায়বদ্ধতা বা গণতন্ত্র প্রতিষ্ঠার একটি অন্যতম শক্তপোক্ত একটা জায়গা। আমি এবার বলি যে স্বাধীনতার অধিকার আসলে কি। স্বাধীনতা মানে আমরা যে মানুষের নিজস্ব যে থিঙ্কিং পাওয়ার আছে, চিন্তা ভাবনার ক্ষমতা আছে, সেইগুলো তাকে সুযোগ দিতে হবে, তাকে বলার সুযোগ দিতে হবে। এবং এই বলা, চিন্তা করা এবং নাগরিক হিসেবে রাষ্ট্রের সর্বত্র তার যাতায়াত করা, বসবাস করা, এই ধরনের বিষয়গুলো তাকে সুযোগ দিতে হবে। আমাদের এই সুযোগ সুবিধাগুলো সংবিধানের তৃতীয় অংশে সংবিধানের যে 12 থেকে 35 নম্বর ধারা তৃতীয় অংশ, সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই 12 থেকে 35 নম্বর ধারা নিয়ে যে তৃতীয় অংশ, তার ভেতরে এই স্বাধীনতার অধিকারটি সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারার মধ্যে রাখা হয়েছে। এইবার এই 19 থেকে 22 নম্বর ধারাতে যে স্বাধীনতার অধিকারগুলো আছে, তার মধ্যে শুধুমাত্র 19 নম্বর ধারাটি বেশ বড় বলবো, তার কারণ অনেকগুলো বিষয় এই 19 নম্বর ধারার মধ্যে যুক্ত আছে। বলা ভালো, স্বাধীনতার যে মূল বিষয়গুলো, সেই মূল বিষয়গুলোই আসলে এই 19 নম্বর ধারায় রাখা আছে। এবং খুব ভালোভাবে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব যে 19 নম্বর ধারা আসলে দুটি ভাগে বিভক্ত। কি রকম না, এই দুটি ভাগের প্রথম ভাগে আছে যে অধিকারগুলো। 19 নম্বর ধারার প্রথম ভাগে আছে নাগরিকদের জন্য সংরক্ষিত স্বাধীনতার অধিকারগুলো। সেগুলো 19 নম্বর ধারার 1 নম্বর উপধারায়, অর্থাৎ 19-এর 1 নম্বর উপধারায় জনগণের জন্য 6টি স্বাধীনতার রাখা আছে। আর 19-এর 2 নম্বর ধারা মানে দ্বিতীয় অংশে আমরা পাব এই স্বাধীনতার অধিকারগুলো নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিধিনিষেধ আছে, সেই বিধিনিষেধের আলোচনা। অর্থাৎ 19 নম্বর ধারা আসলে দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগ 19-এর 1 উপধারায়, সেখানে 6 রকম অধিকার বর্তমানে আছে। আর 19-এর 2 থেকে 6 নম্বর উপধারায় অধিকারগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিধিনিষেধের আলোচনা আছে। আমি এইবার প্রথমে আমাদের 19-এর 1 নম্বর ধারায় যে 6টি স্বাধীনতার অধিকার আছে, সেইগুলো নিয়ে আলোচনা করি। বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা।
দ্বিতীয় হচ্ছে শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। তৃতীয় হচ্ছে সমিতি বা সংঘ গঠনের অধিকার। চতুর্থ হচ্ছে ভারতের যে কোনো অংশে বসবাস করার অধিকার। পঞ্চম হচ্ছে ভারতের যে কোনো স্থানে অবাধে চলাফেরা করার স্বাধীনতা। এবং শেষ বলবো, ভারতের নাগরিকগণ তারা নিজ প্রয়োজনে নিজের সাধ্যমতো যে কোনো পেশা বা ব্যবসা বা এক কথায় জীবিকা সে অবলম্বন করতে পারে। আর আমি যে কথা একটু আগে বলছিলাম যে সপ্তম অধিকার, যেটা হচ্ছে সম্পত্তি অর্জন, দখল এবং হস্তান্তরের অধিকার, স্বাধীনতার অধিকার মধ্যে ছিল, সেটি 1978 সালের সংবিধান সংশোধনীতে, 44তম সংবিধান সংশোধনীতে সেটি বাতিল হয়েছে। এইবার এইগুলো কি? আসলে আমি শুরুতে যে কথা বলছিলাম, স্বাধীনতা মানে ব্যক্তির, একজন মানুষ, একজন নাগরিক, একজন ব্যক্তি, তাকে যদি এই স্বাধীনতার জায়গাগুলো না দেওয়া হয় তাহলে ব্যক্তির আর ব্যক্তিত্ব থাকে না বা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ কখনোই সম্ভব নয়। কিন্তু এই যে আমি 6 রকম স্বাধীনতার কথা বললাম, কি? বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। এই স্বাধীনতা আছে মানে একজন নাগরিক যা ইচ্ছা কি বলতে পারে। শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার তোমার আছে, কিন্তু কি উদ্দেশ্য তোমরা সমবেত হচ্ছ সেটা কি রাষ্ট্র দেখতে পারে না? সমিতি গঠন করার কথা বলা হয়েছে, কিন্তু তুমি কি সমিতি বা সংঘ তৈরি করছো, সেটা কি রাষ্ট্র বিরোধী, জাতীয় নিরাপত্তার বিরোধী ইত্যাদি যদি হয় তাহলে কি এটা মেনে নেওয়া যাবে? এই ধরনের যে কতগুলো অধিকারের কথা দেওয়া হলো 19-এর 1 নম্বর ধারায়, ঠিক তার পরের ধারা অর্থাৎ 19-এর 2 নম্বর ধারায় এই 6 রকম অধিকারের কতগুলো বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কি সেই বিধিনিষেধ? না, 19-এর প্রথম ধারায় বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার কথা আছে, কিন্তু বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার উপরে কতগুলো যুক্তিযুক্ত নিয়ন্ত্রণ আরোপ করতে পারে রাষ্ট্র, অর্থাৎ আমি বা নাগরিকগণ যা ইচ্ছা সেটা বলতে পারে না। কি রকম? প্রথম হচ্ছে, তুমি কথা বলতে পারো, সেক্ষেত্রে রাষ্ট্রের নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে। বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষার বিষয়টি মাথায় রাখতে হবে। জনশৃঙ্খলা বজায় রাখতে হবে। শিষ্টতা বা নৈতিকতা রক্ষা করতে হবে। এবং তোমার বক্তব্যে যেন আদালত অবমাননা না হয় সে বিষয়টি রাখতে হবে, কারোর যেন মানহানি না হয় এবং অপরাধ ঘটনায় প্ররোচনা যেন না আসে তোমার কথায়, এবং ভারতবর্ষের সার্বভৌমিকতা এবং সংহতি যেন বাধাপ্রাপ্ত না হয়। তুমি বাক বা মতামত প্রকাশ করতে পারো, কিন্তু এই সমস্ত বিধিনিষেধগুলো রাষ্ট্র একজন নাগরিকের উপরে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার উপরে বিধিনিষেধ হিসেবে জারি করতেই পারে, কারণ সেই অধিকার রাষ্ট্রের আছে। এখানে বলা দরকার যে বিধিনিষেধ কথা বলা হচ্ছে, সেই বিধিনিষেধগুলো কতখানি হবে, রাষ্ট্রের নিয়ন্ত্রণ কোন পর্যায়ে যাবে, এই বিষয়ে আমরা বিভিন্ন মত আমরা লক্ষ্য করি। কিন্তু একথা ঠিক, বিতর্ক থাকতে পারে, কিন্তু জনশৃঙ্খলা রক্ষা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, এই বিষয়গুলোকে কখনোই রাষ্ট্র ছাড় দেয় না। এবং আমাদের পরবর্তীকালে বিভিন্ন আইন বা মামলা, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিচার করেছে আমাদের বিচার বিভাগ। এরপরে এইগুলো বললাম বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার বিষয়ে। দ্বিতীয় আসি সমবেত হওয়ার অধিকার তোমার আছে বা আমাদের আছে, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার। কিন্তু সেই সমবেত হওয়ার অধিকারের ক্ষেত্রেও রাষ্ট্র কিন্তু বাধা নিষেধ বা বিধিনিষেধ, যুক্তিসম্মত বিধিনিষেধ আরোপ করার অধিকারী। 19-এর 3 নম্বর ধারায় সে কথা আছে। কি রকম? সমাবেশ হবে, কিন্তু সেই সমাবেশ কেমন হবে? অবশ্যই সেটা শান্তিপূর্ণ হতে হবে। অস্ত্র নিয়ে সমবেত হওয়া যায় না, অর্থাৎ সেটা নিরস্ত্র হতে হবে। তাছাড়া তোমার সমাবেশ দ্বারা জনশৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়, ভারতবর্ষের রাষ্ট্রীয় সার্বভৌম এবং সংহতি যেন রক্ষিত হয়, সেই বিষয়গুলো তোমাকে দেখতে হবে। এই বিষয়গুলো অর্থাৎ শান্তিপূর্ণ, নিরস্ত্র এবং জনশৃঙ্খলা এবং ভারতবর্ষের সার্বভৌমিকতার প্রশ্ন, এই প্রশ্নে আমাদের সমবেত হওয়ার অধিকারের উপরে রাষ্ট্র বিধিনিষেধ আরোপ করতে পারে। এরপরে বলি সমিতি বা সংঘ গঠনের অধিকারের ক্ষেত্রেও জনশৃঙ্খলা, সদাচার, এই ধরনের যুক্তি আরোপ করে রাষ্ট্র বিধিনিষেধ আরোপ করতে পারে।
যাতে করে কোনো সংঘ সমিতি যেন ষড়যন্ত্রমূলক, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত না হতে পারে। অর্থাৎ এমন সংঘ, এমন সমিতি যেগুলো রাষ্ট্রীয় নিরাপত্তা বা রাষ্ট্রীয় শান্তির ক্ষেত্রে বিঘ্নস্বরূপ, সেইগুলোকে আটকাতে পারে রাষ্ট্র, অর্থাৎ বিধিনিষেধ সেই ক্ষেত্রে জারি করতে পারে। এই সুযোগ দেওয়া আছে 19-এর 4 নম্বর ধারায়। অর্থাৎ এই বিধিনিষেধগুলো দেওয়া হলো রাষ্ট্রকে, আর 19-এর 1 নম্বর ধারার অধিকারগুলো দেওয়া হলো জনগণকে বা নাগরিককে। এরপরে আসি 19-এর 5 নম্বর উপধারায় কি বলা হলো? স্বাধীনভাবে চলাফেরার অধিকার আছে। কিন্তু সেই চলাফেরার অধিকারের অর্থ এই নয় জনগণ ভারতবর্ষের যে কোনো জায়গায় তারা অবারিত দ্বার, যে কোনো জায়গায় তারা বিনা নিয়ন্ত্রণে ঘুরবে, সেটা কিন্তু হতে পারে না। তার কারণ রাষ্ট্রীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ইত্যাদি বিষয়গুলো রাষ্ট্রকে দেখতে হয়। ধরা যাক বর্ডার এরিয়া, 2 রাষ্ট্রের বর্ডার, সেন্সিটিভ এরিয়া, সেখানে রাষ্ট্র বলতে পারে এই এলাকায় যাওয়া যাবে না। সেখানে নাগরিক ক্লেম করতে পারে না যে আমার তো চলাফেরার অধিকার আছে, কেন আপনি আটকাচ্ছেন আমাকে? কারণ সেক্ষেত্রে রাষ্ট্র আটকায় ভারতবর্ষের সীমান্তবর্তী যে সুরক্ষিত জায়গা, সেইখানে কাউকে যেতে বাধা দিতেই পারে রাষ্ট্র। তোমার বিধিনিষেধ সেটা যুক্তিসঙ্গত, লজিক্যাল, কিন্তু সেই ক্ষেত্রে বিধিনিষেধগুলো স্বেচ্ছাচারমূলক এবং প্রয়োজনের অতিরিক্ত যেন না হয়। অর্থাৎ এটি রাষ্ট্রকে বলা। তুমি বিধিনিষেধ আরোপ করতে পারো, কিন্তু সেগুলো স্বেচ্ছাচারমূলক, রাষ্ট্র যা ইচ্ছে তাই করতে পারে না, এবং যেটুকু প্রয়োজন তার বেশি যেন না হয়। আর দ্বিতীয় বৈশিষ্ট্য কি তাদের কোর্টের ভার্সন থেকে আমরা পাই, সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক স্বার্থের মধ্যে একটা যথাসম্ভব সামঞ্জস্য বিধান করতে হবে সেই বিধিনিষেধে। অর্থাৎ এমন আমি বিধিনিষেধ করলাম যাতে করে ব্যক্তি এবং সামাজিক স্বার্থ জলাঞ্জলি গেল, এটা কিন্তু করা যাবে না। বিধিনিষেধের সময়তে আমাকে সামাজিক এবং ব্যক্তি স্বার্থ আমাকে রাখতে হবে মাথায়, রাষ্ট্রকে। অধ্যাপক দুর্গাদাস বসু, একজন সংবিধান বিশারদ, তিনিও বলেছেন যে এই বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে পদ্ধতি, বিধিনিষেধ কীভাবে আমি আরোপ করছি সেই পদ্ধতিও হবে যথাযথ এবং ন্যায়সঙ্গত, ফেয়ার অ্যান্ড জাস্ট। ন্যায়সঙ্গত হতে হবে এবং ফেয়ার হতে হবে, যথাযথ হতে হবে। অর্থাৎ আইনে, সংবিধানে যেভাবে যেমনভাবে বলা আছে তুমি সেইভাবে তুমি বিধিনিষেধ আরোপ করতে পারো। তোমার ইচ্ছে মতো অন্যায়ভাবে, অনৈতিকভাবে বা ইনজাস্ট, অন্যায্যভাবে তুমি সেগুলো আরোপ করতে পারো না। অধ্যাপক জোহারি এই বিধিনিষেধ প্রসঙ্গে তিনি দেখিয়েছেন যে কতগুলো জেনারেল প্রিন্সিপালসের কথা এখানে মাথায় রাখতে হবে। কি? এই মামলার যে রায়ের কথা একটু আগে উল্লেখ করলাম, সেই রায়ের অ্যানালিসিস করে অধ্যাপক জোহারি বলছেন যে যে নীতিগুলো আমাদের মেনে চলা দরকার সেগুলো কি, মানে রাষ্ট্রের মেনে চলা দরকার। অধিকারের সীমা এবং তার নিয়ন্ত্রণ কতখানি হবে তার মধ্যে ভারসাম্য রাখতে হবে। যদি এটা না রাখা যায় তাহলে কিন্তু অধিকার যথাযথভাবে জনগণ, নাগরিকগণ পাবেন না। সাধারণ নাগরিকদের ক্ষেত্রে বিধিনিষেধের উদ্দেশ্য এবং বক্তব্যগত দিক থেকে বিচার করতে হবে। আমি যখন বিধিনিষেধ করছি তখন কেন করছি নাগরিকদের প্রেক্ষিতে বুঝতে হবে। আমি রাষ্ট্রের প্রেক্ষিতে বুঝলে হবে না। অধিকারগুলো তো স্বাধীনতা দিয়েছি নাগরিককে, সুতরাং নাগরিকের প্রেক্ষিতে গিয়ে বুঝতে হবে আমি কতখানি বিধিনিষেধ আরোপ করতে পারি। আর অবশ্যই অধ্যাপক জোহারি দেখিয়েছেন যে বিধিনিষেধগুলো অবশ্যই সামাজিক লক্ষ্যের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটাও দেখা দরকার। অর্থাৎ আমি এমন বিধিনিষেধ আরোপ করলাম, রাষ্ট্রের স্বার্থই বড় করে দেখলাম, কিন্তু বৃহত্তর সমাজের সেখানে আদৌ ফিট করছেন বা সমাজের পক্ষে ক্ষতিকর, তাহলে সেটা কিন্তু ভেবে দেখার প্রয়োজন আছে। অর্থাৎ এই যে বিধিনিষেধ সেইগুলো কতখানি হবে, কত মাত্রায় হবে, সেই বিষয়ে একটা বিতর্কের অবকাশ আছে। তার কারণ বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন ঘটনায় রাষ্ট্র যখন এই বিধিনিষেধগুলো, বিশেষ করে স্বাধীনতার অধিকারের উপরে বিধিনিষেধ আরোপ করে, তখন এই ভারসাম্যের প্রশ্নটি বারে বারেই আসে। এবং আমরা লক্ষ্য করেছি এই ভারসাম্যের জটিলতা যখন আমাদের সামনে এসেছে, বিভিন্ন সময়তে আদালতে বিচার চেয়ে কোর্টে গিয়েছে সাধারণ মানুষ, কখনো সংগঠন, এবং সেই কোর্টও কিন্তু সেই বিধিনিষেধের ক্ষেত্রে সামগ্রিক ব্যক্তি এবং সামগ্রিক সামাজিক স্বার্থের একটা ভারসাম্য রাখার ক্ষেত্রেই পরামর্শ দিয়েছে বারে বারে। এই গেল 19 নম্বর ধারা।
আমি এবার আসব 20 নম্বর ধারার কথা। অর্থাৎ 20 নম্বর ধারার মূল নির্যাস যদি বলি, সেখানে আসলে দণ্ড, পানিশমেন্ট, সেই দণ্ড সম্পর্কে কতগুলো দণ্ডিত মানুষকে বা নাগরিককে কতগুলো সুরক্ষার দেওয়ার কথা বলা হয়েছে। এই সুরক্ষাগুলোকে এক কথায় এক্স পোস্ট ফ্যাক্টো আইন, সেগুলো আমি উল্লেখ করব, এবং ডাবল জিওপার্ডির কথা উল্লেখ করব। ডাবল জিওপার্ডি হচ্ছে দ্বিতীয়বার শাস্তি, এবং একজন নাগরিককে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যায় না। 20 নম্বর ধারাতে দণ্ডপ্রাপ্ত বা অভিযুক্ত একজন নাগরিক সে কিছু অধিকার ভোগ করতে পারে। 20 নম্বর ধারায় সেই অধিকারগুলোই উল্লেখ করা আছে। যেমন 20-1 ধারায় বলা হয়েছে, কোনো কাজের জন্য কোনো ব্যক্তিকে অভিযোগ করা হলে যে সময়ে ওই কাজটি ঘটেছে সেই সময়ের প্রচলিত আইন লঙ্ঘনের জন্য যদি অপরাধ হয় তবেই তাকে অভিযুক্ত করা যাবে, এবং অপরাধ সাব্যস্ত হলে তাকে শাস্তি দেওয়া যাবে। এক কথায় 20-1 নম্বর ধারায় বলা হচ্ছে, অপরাধ যখন ঘটেছে ঠিক সেই সময় যে প্রচলিত আইন আছে সেই আইনের চোখে যদি সেই ঘটনা আইন লঙ্ঘন হয় তবে সেটা অপরাধ, এবং সেই সময়ের আইনে সেই আইন লঙ্ঘনের জন্য যে শাস্তি তাকে সেটাই দেওয়া যেতে পারে। অর্থাৎ যখন অপরাধ সংঘটিত হচ্ছে ঠিক সেই সময়কার প্রচলিত আইনের দ্বারাই তাকে দোষী সাব্যস্ত করা যাবে। 20-2 নম্বর ধারায় এই ডাবল জিওপার্ডির কথা বলা হচ্ছে। 20-3 নম্বর ধারায় বলা হলো, ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের ইচ্ছের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যায় না। এরপরে আসি 21 নম্বর ধারায়। 21 নম্বর ধারা ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের সংবিধানের একটা অন্যতম উল্লেখযোগ্য এবং স্বাধীনতার প্রশ্নে, ব্যক্তি জীবনের স্বাধীনতার প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ একটি ধারা, 21 নম্বর অনুচ্ছেদ বা 21 নম্বর ধারা, যেখানে ব্যক্তির জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার কথা বলা হয়েছে। কোনো ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া ছাড়া তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যায় না। 21 নম্বর ধারায় মূল কথা হচ্ছে, কোনো ব্যক্তি, ভারতবর্ষের যে কোনো নাগরিক, তাকে আইনগত প্রক্রিয়া ছাড়া তার জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যায় না। এই জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অন্তর্ভুক্ত হতে পারে তার গোপনীয়তার অধিকার, পরিচ্ছন্ন পরিবেশ পাওয়ার অধিকার, স্বাস্থ্যসেবার অধিকার ইত্যাদি। আমি এইবার এই যে জীবন এবং ব্যক্তি স্বাধীনতার কথা বলছি 21 নম্বর ধারায়, সেখানে কি আছে না, 21 নম্বর ধারায় ঘোষণা করা হয়েছে যে আইনসঙ্গত পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। 22 নম্বর ধারায় যে ব্যক্তিকে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে তাকে, যিনি গ্রেপ্তার হচ্ছেন তাকে কিছু অধিকার দেওয়া হচ্ছে। এই 21 এবং 22 এইগুলো খুব রিলেটেড এবং যুক্তিযুক্ত নাগরিক অধিকারের প্রশ্নে। আর ব্যক্তিগত স্বাধীনতা কি? ব্যক্তিগত স্বাধীনতা আসলে দুটি ভাবে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে। একটি হচ্ছে সংকীর্ণ অর্থে ব্যক্তিগত স্বাধীনতা, আর ব্যাপক অর্থে ব্যক্তিগত স্বাধীনতা। সংকীর্ণ অর্থে স্বাধীনতা কি? আমি 19-1 নম্বর ধারায় যে অধিকারগুলোর কথা বলা হয়েছে সেগুলোকে অনেকেই সংকীর্ণ অর্থে ব্যক্তি স্বাধীনতার কথা বলেন। আর 21 নম্বর ধারায় যে স্বাধীনতার কথা বলছি সেগুলোকে ব্যাপক অর্থে ব্যক্তি স্বাধীনতার কথা বলতে পারি। আর ভারতবর্ষের সংবিধান এবং সেই সংবিধানের ব্যাখ্যা যে সুপ্রিম কোর্ট বা বিভিন্ন আদালত করেছে, তার অভিমুখ যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে ভারতবর্ষের ব্যক্তিগত স্বাধীনতার যে ধারণা, সেখানে আমরা দেখব যে ব্যাপক অর্থে যে ব্যক্তি স্বাধীনতা সেটা কিন্তু গৃহীত হয়নি। সেটা কেমন না, আমি যা 19 নম্বর ধারায় বললাম আমি কথা বলবো, আমার কথা বলার অধিকার আছে, যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে, কিন্তু একজন ব্যক্তি মানুষ তার যে স্বাধীনতা সেটাকে কেউ খর্ব করতে পারে না। খর্ব করতে গেলে আইনসঙ্গত পদ্ধতিতে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে হবে, অন্যথায় করা যাবে না। এই যে আইনসঙ্গত পদ্ধতি, তার ব্যাখ্যা আমি একটু পরে আসছি। অর্থাৎ আমি দেখছি ভারতবর্ষের সংবিধানে এই ব্যক্তি স্বাধীনতাকে ব্যাপক অর্থে গ্রহণ করা হয়নি। কারণ এই ব্যাপক অর্থে হয়নি কেন বলছি না, প্রথম দিকে মামলায় যে সমস্ত রায় এসছে সেখানে সংকীর্ণ অর্থে গ্রহণ করা হয়েছে,
কিন্তু পরবর্তীকালে একটা মামলার কথা বলবো, 1964 সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল, খড়গ সিং বনাম উত্তরপ্রদেশ রাজ্য মামলা। সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট এই 19 এবং 21 নম্বর ধারা এরা দুইজন পরিপূরক বলে উল্লেখ করেছে। আমি প্রথমে বলছিলাম যে সংকীর্ণ অর্থে বলতে 19 নম্বর ধারায় ব্যক্তির অধিকার, আর ব্যাপক অর্থে বলতে 21 নম্বর ধারায় ব্যক্তি স্বাধীনতার অধিকার। এই দুটো আলাদা করে দেখানো হচ্ছিল, কিন্তু 1964 সালে সুপ্রিম কোর্ট বলল না, আসলে এই দুটো 19 নম্বর ধারা এবং 21 নম্বর ধারা একে অপরের পরিপূরক। অর্থাৎ সংবিধানের 21 নম্বর ধারার যে ব্যাখ্যা সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় দিয়েছে, সেই ব্যাখ্যার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রথম দিকের ব্যাখ্যা সংকীর্ণ থাকলেও পরবর্তীকালে কিন্তু বহুল অংশে একটা প্রগতিশীল জায়গায় এসেছে বলে আমরা মনে করি। কারণ স্বাধীনতার অধিকার শুধু একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, তার বৃহত্তর সমাজেও তার প্রতিফলন আমরা লক্ষ্য করি। এই ব্যক্তি স্বাধীনতার, আমি ব্যক্তি স্বাধীনতার কথা বলছিলাম, ব্যক্তি স্বাধীনতার যে অধিকারের বিষয়টি, তার ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখা যাবে এই ব্যক্তি স্বাধীনতার অধিকারটি গ্রেট ব্রিটেনের যে ম্যাগনা কার্টা ঐতিহাসিক মহাসনদ, তার ভেতরেও এই ব্যক্তি স্বাধীনতার বিষয়টি উল্লিখিত ছিল। এবং তার হাত ধরেই আমরা দেখব ভারতবর্ষের সংবিধান প্রণেতারা যখন সংবিধান রচনা করছেন তখন এই ব্যক্তিগত স্বাধীনতার কথাটি আসে। তার কারণ সংবিধানের মূল যে খসড়া, সেখানে শুধু স্বাধীনতার কথা ছিল, ব্যক্তিগত কথাটি ছিল না। সেই খসড়া কমিটির আলোচনায় BN রাও তিনি পরামর্শ দিয়েছিলেন এই স্বাধীনতা শব্দের আগে ব্যক্তিগত শব্দটি জুড়ে দিতে হবে, এবং সেটি হয়। যার অর্থ হচ্ছে স্বাধীনতার অধিকার 19 নম্বর ধারার যে স্বাধীনতার অধিকার আছে তার সঙ্গে 21 নম্বর ধারার স্বাধীনতার অধিকারকে পার্থক্য করা। অর্থাৎ ব্যাপক এবং সংকীর্ণ অর্থে স্বাধীনতার যে ধারণা, তার একটি পার্থক্য করা হয়েছে এই ব্যক্তিগত স্বাধীনতার বিষয়টি যুক্ত করে। অধ্যাপক ডাইসি, এভি ডাইসি, তিনি ব্রিটিশ ধারণা অনুসারে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার বলতে তিনি কি বুঝিয়েছেন? তিনি বুঝিয়েছেন আইনের সমর্থন ছাড়া কোনো নাগরিককে গ্রেপ্তার বা আটক করা বা শারীরিক নিপীড়নের হাত থেকে তাকে বাঁচানোটাই হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। অর্থাৎ আমরা গ্রেট ব্রিটেনের যে ম্যাগনা কার্টা, অধ্যাপক ডাইসি তার ব্যাখ্যা এবং ভারতবর্ষের পরবর্তীকালে সুপ্রিম কোর্টের পরবর্তী যে রায়, সেখানে গিয়ে আমরা দেখছি ব্যক্তি স্বাধীনতার যে ধারণা, সেখানে সংকীর্ণ এবং ব্যাপক এই দুটোর মধ্যে ভেদাভেদ অনেকটাই বিলীন হতে যাচ্ছে বা কমেছে। অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্ট গোড়ার দিকে ব্যক্তি স্বাধীনতার একটি সংকীর্ণ অর্থে ব্যাখ্যা করলেও পরবর্তীকালে আমরা দেখছি সেই ব্যক্তি স্বাধীনতার একটা ব্যাপক অর্থ, যার অর্থ কি ব্যাপক অর্থ বলতে 19 নম্বর ধারার ব্যক্তির বা নাগরিকের স্বাধীনতার অধিকার আর 21 নম্বর ধারার ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, এই দুটো প্রায় সম পর্যায়ে এনে দেখানো হচ্ছে। এবার আমি বলি যে ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আমি বলেছিলাম আইনের যথাবিহিত পদ্ধতি আর আইন নির্দিষ্ট পদ্ধতি, এই দুটো টার্মের কথা আমি বলবো। আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে কি বোঝায়? আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে আইনসভা কর্তৃক বিধিবদ্ধভাবে প্রণীত আইনের মাধ্যমেই যে নিয়ম তৈরি হলো সেই পদ্ধতিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে উপযুক্ত আইনসভা কর্তৃক আইনসভাটাকে বিধিসম্মত হতে হবে এবং আইন প্রণয়নের যে সমস্ত নিয়ম আছে, একটা বিধিসম্মত আইনসভাকে আইন প্রণয়নের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে আইন তৈরি করতে হবে, সেইভাবেই আইন প্রণয়ন করতে হবে, তবেই সেটাকে বিধিসম্মত বলা হবে বা আইন নির্দিষ্ট বলা হবে। অর্থাৎ আইন নির্দিষ্ট পদ্ধতি প্রণয়ন করার দুটি উপায়, দুটি দিক আমি বলছি। এক, যে সংস্থা বা যে আইনসভা আইন প্রণয়ন করছে তারা বিধিসম্মত কিনা, তাদের ধরা যাক নির্বাচনের কাল অতিক্রান্ত হয়ে গেছে, উপস্থিত সদস্যদের অনুপস্থিত, এইগুলো বলছি উপযুক্ত আইনসভা কিনা। আর আইন পাশের কতগুলো নির্দিষ্ট বিধিনিয়ম আছে, আইন পাশ সেই বিধিনিয়মগুলো ফলো করছে কিনা। যদি এই দুটো মান মেনে চলা হয়
তবেই সেটাকে আইন নির্দিষ্ট পদ্ধতি বলা হচ্ছে। অর্থাৎ আইনসভা, ভারতবর্ষের পার্লামেন্ট বা রাজ্য আইনসভাগুলো, তারা যখন এই দুটি বিষয় মেনে চলবে, উপযুক্ত আইনসভা তারা আছে কিনা বা বৈধ আইনসভা কিনা, আর আইন প্রণয়নের যে পদ্ধতিগুলো আছে তারা মেনে চলছে কিনা, এই দুটো যদি তারা ঠিকঠাকভাবে মেনে চলে তবেই আইন নির্দিষ্ট পদ্ধতি বলা হচ্ছে। অর্থাৎ একজন ব্যক্তির স্বাধীনতার অধিকার নির্দিষ্ট হবে আইন নির্দিষ্ট পদ্ধতির দ্বারা। আমাদের ভারতবর্ষের সংবিধানেও সেই আইন নির্দিষ্ট পদ্ধতির কথা বলা হচ্ছে, যেখানে ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির অধিকার আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের হাতেই অর্পণ করা হয়েছে। এক্ষেত্রে শাসন বিভাগ বা বিচার বিভাগ তাদের ইচ্ছে মতো বিচার করার কোনো সুযোগ নেই। অর্থাৎ এইভাবে ভারতবর্ষের নাগরিকদের জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা সংরক্ষণের কথা বলা হচ্ছে। এই ক্ষেত্রে বলি যে দুটি টার্মের কথা আমি বলছিলাম, যে আইনের যথাবিহিত পদ্ধতি বা ডিউ প্রসেস অফ ল, আর একটি হচ্ছে আইনসম্মত পদ্ধতি। আমাদের ভারতবর্ষে এই আইনসম্মত পদ্ধতিটা গ্রহণ করা হয়েছে। আইনের যথাবিহিত পদ্ধতি বা ডিউ প্রসেস অফ ল এটা গ্রহণ করা হয়নি। আইনের যথাবিহিত পদ্ধতি বা ডিউ প্রসেস অফ ল এই ধারণাটি গ্রহণ করা হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে, যেখানে কোনো আইন বৈধ কিনা সেই ক্ষেত্রে বিচারকরা দুটি বিষয়কে মূল্য দেন। এক, যেভাবে যাদের দ্বারা আইনটি পাশ হওয়ার কথা তাদের দ্বারা সেইভাবে আইনটি পাশ হয়েছে কিনা, এটা এক। আর দ্বিতীয়, সমকালীন মান, মূল্যবোধ, সমাজনীতি এর দ্বারা সেই আইনটি বৈধ কিনা। এই দুটো মিলিয়ে যদি আইন বিচারক মনে করেন তবে সেই আইনটি থাকবে, না হলে সেই আইনকে বাদ দিতে পারেন, বাতিল বলে গণ্য করতে পারেন। এটা হচ্ছে আইনের যথাবিহিত পদ্ধতি। এই আইনের যথাবিহিত পদ্ধতির দ্বিতীয় যেটা, যে সমকালীন সমাজবোধ ন্যায় নীতির অনুসারী কিনা। কে ঠিক করবে সমাজবোধ বা ন্যায় নীতির অনুসারী কিনা? সেটা তো লেখা নেই কোথাও, কিন্তু আইনসভা কীভাবে আইন পাশ করে সেটা লেখা আছে, বৈধ আইনসভা কি সেটা লেখা আছে, কিন্তু এই দ্বিতীয়টা লেখা থাকে না। এটা পুরোপুরি চলে যায় বিচারকদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপরে। সুতরাং সেটা অনেকটাই যথাবিহিত পদ্ধতির তুলনায় আমাদের আইন নির্দিষ্ট পদ্ধতিটি অনেকটাই গণতন্ত্রের পক্ষে উপযোগী বলে আমাদের সংবিধানের খসড়া কমিটি মনে করেছিল। অর্থাৎ সংবিধানের খসড়া কমিটি ডিউ প্রসেস অফ ল বা আইনের যথাবিহিত পদ্ধতি এটি নেয়নি, তার পরিবর্তে আইন নির্দিষ্ট পদ্ধতি বা এই কথাগুলি ব্যবহার করা হয়েছে, যেখানে আমরা দেখব যে বৈধ আইনসভা আইন প্রণয়নের বৈধ পদ্ধতি অনুযায়ী যদি আইন বিধি রচনা করে, সেই বৈধ আইন বিধির অনুসারে ব্যক্তির জীবন ও সম্পত্তির স্বাধীনতা থেকে তাকে বঞ্চিত করা যেতে পারে, তার বাইরে করা যাবে না। সুতরাং এই ভারতবর্ষের সংবিধানে যে আইন নির্দিষ্ট পদ্ধতি, এটা নির্দিষ্ট করে ব্যক্তি স্বাধীনতা বলা ভালো, নাগরিকের জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকারকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। এরপরে আমি এই ব্যক্তি এবং ব্যক্তির জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্নে আরেকটি বিষয় এখানে উল্লেখ করার প্রয়োজন। তার কারণ 44তম সংশোধনী আইনের ফলে আমাদের এই ধারার কিছু গুরুত্ব আরোপ করা হয়েছে এখানে। তার কারণ আমরা দেখব যে মূল সংবিধান যেখানে আছে, সেই মূল সংবিধানের 359 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি হওয়ার পর তার অধিকার বলে এই তৃতীয় অধ্যায়ের সকল মৌলিক অধিকারকে তিনি সাময়িকভাবে স্থগিত রাখতে পারতেন। অর্থাৎ রাষ্ট্রপতিকে সেই ক্ষমতা দেওয়া হয়েছিল। কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনী আইনে বলা হলো যে রাষ্ট্রপতি কোনো অবস্থাতেই, এতক্ষণ যে আমরা আলোচনা করছি 21 নম্বর ধারার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, সেই জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকারকে স্থগিত রাখতে পারবেন না। অর্থাৎ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার 21 নম্বর ধারায় যেটি আছে, সেটিকে আরও গুরুত্ব দেওয়া হলো 1978 সালের
44তম সংবিধান সংশোধনীর ফলে এই সংশোধনীর ফলে এই অধিকারের তাৎপর্য ও গুরুত্ব ভীষণভাবে বেড়ে গেছে এবং বলা ভালো ভারতবর্ষের নাগরিকগণ নিরাপদ হচ্ছে, তাদের জীবন ও ব্যক্তি স্বাধীনতা সংরক্ষিত হচ্ছে বলে আমরা মনে করতে পারি। এবার আসি এই 21 নম্বর ধারার আরেকটি বিশেষ সংযোজন আমরা পেয়েছি 2002 সালে। 21-এর ক নামক একটি উপধারা 2002 সালের সংবিধানের 86তম সংশোধনীতে সংযুক্ত হয়েছে, যে সংশোধনীর বিষয় হচ্ছে রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলকভাবে শিক্ষা প্রদান করবে। দুটি কথা, বিনামূল্যে এবং বাধ্যতামূলকভাবে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে শিক্ষা প্রদান করবে। অর্থাৎ শিক্ষার অধিকার আইনটি 21-এর ক নম্বর উপধারায় সংযুক্ত হয়েছে, যাতে করে একদিকে বাধ্যতামূলক এবং বিনামূল্যের শিক্ষা সুনিশ্চিত হলো 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুর, ভারতীয় শিশুর, আর রাষ্ট্র এই দায়িত্ব গ্রহণ করেছে, যার ফলে শিক্ষা যে মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক সুরক্ষা প্রদান করা হয়েছে এই সংবিধান সংশোধনীর মাধ্যমে, যাতে করে ভারতবর্ষের বা ভারতীয় জাতির সামাজিক সাম্য প্রতিষ্ঠায় একটা ইতিবাচক ভূমিকা নেবে বলে আমাদের সংবিধান প্রণেতারা বা সংবিধান যারা সংশোধন করেছেন তারা মনে করছেন। এরপরে আসি আমাদের সংবিধানের স্বাধীনতার অধিকারের শেষ ধারা 22 নম্বর ধারা। 22-এর 1 নম্বর ধারায় বলা হলো কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। আটক ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সঙ্গে পরামর্শ করার সুযোগ দিতে হবে, যাতে করে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান। 22-এর 2 ধারায় ধৃত ব্যক্তিকে বা ধৃত নাগরিককে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেট এজলাসে হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া ওই সময়ের বেশি তাকে আটক রাখা যাবে না। তবে গ্রেপ্তারের জায়গা থেকে ম্যাজিস্ট্রেটের আদালত এই যে ডিস্টেন্স অতিক্রম করতে যে সময়টুকু লাগে সেটা ওই 24 ঘন্টার সঙ্গে অ্যাড হবে। ধরা যাক 2 ঘন্টা যদি লাগে তাহলে 26 ঘন্টা হবে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের এজলাসে নিয়ে যেতে হবে। আসতে যদি 2 ঘন্টা লাগে তাহলে 26 ঘন্টার মধ্যে তাকে নিয়ে যেতে হবে। এছাড়াও সুপ্রিম কোর্টের কতগুলো সিদ্ধান্তের কথা এখানে উল্লেখ করব, যেখানে আটককারী কর্তৃপক্ষ যিনি আটক করছেন সেই অথরিটিকে 24 ঘন্টার মধ্যে আটক ব্যক্তির আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবকে আটক সম্পর্কে লিখিতভাবে অবহিত করতে হবে। সুপ্রিম কোর্টে আরও সিদ্ধান্ত আছে এইরকম যে সকল গ্রেপ্তারের ক্ষেত্রে 22-এর 1 এবং 22-এর 2 যে ধারা আমি উল্লেখ করছি সেই অনুচ্ছেদের আওতায় আসবে না, কারণ সব অ্যারেস্ট কিন্তু একই নয়। তার কারণ ধরা যাক রাষ্ট্রদ্রোহ, জঙ্গি কার্যকলাপ, বা বিদেশিদের বহিষ্কারের নির্দেশ আছে, এইরকম যদি কিছু ঘটনা ঘটে তাহলে কিন্তু তাকে যে ওই যে 1 এবং 2 নম্বর ধারায় আটক ব্যক্তিকে যে অধিকার কথা বলছি সেগুলো রাষ্ট্র নাও দিতে পারে। এছাড়াও মানবাধিকার কমিশন নির্দেশ দিয়েছে কতগুলো, তার মধ্যে একটা উল্লেখযোগ্য নির্দেশ হচ্ছে কোনো মহিলাকে গ্রেপ্তার করা যদি প্রয়োজন হয় কর্তৃপক্ষের বা গ্রেপ্তার করা হবে, সেই ক্ষেত্রে গ্রেপ্তারকারী কর্তৃপক্ষকে মানতে হবে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত, এই যে দিনের বেলা, এই দিনের বেলাতেই তাকে অ্যারেস্ট করতে হবে। সূর্য অস্ত চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা থেকে সকাল, এই যে রাত অন্ধকারের সময় কোনো মহিলাকে অ্যারেস্ট করতে পারে না পুলিশ, তাকে দিনের আলোয় অ্যারেস্ট করতে হবে। সাধারণভাবে আমরা দেখতে পারি যে আটক ব্যক্তি এই অধিকারগুলো ভোগ করবে। আমি 22-এর 1 এবং 22-এর 2 ধারার কথা বললাম, কিন্তু সেই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, যেমন নাগরিক ও বিদেশি, বিশেষ করে শত্রুভাবাপন্ন বিদেশি রাষ্ট্র যেখানে আছে তাদের ক্ষেত্রে এই আটক আইনের যে কথা আমি বললাম সেইগুলো একটু বিশেষভাবে প্রযোজ্য হবে। সেইগুলো 22-এর 3 ধারায় আছে। 22-এর 4 ধারা থেকে 7 ধারাতে নিবর্তনমূলক আটক আইনের বিষয়গুলো আছে। নিবর্তনমূলক আটক আইন কি না, সহজ কথায় নিবর্তনমূলক আটক আইন হচ্ছে একটা সতর্কতামূলক আইন। আটক কীরকম
ভবিষ্যতে অপরাধ করতে পারে এই সন্দেহে তাকে আটক করছি। সে যে অপরাধ করেছে এমন নয়, প্রমাণ নেই, কিন্তু অপরাধ করতে পারে এই সন্দেহবশত তাকে আটক করা হতে পারে। সেই আটককে আমরা নিবর্তনমূলক আটক আইন বলতে পারি। সংবিধান অনুসারে এবং ভারতবর্ষের পার্লামেন্ট এবং রাজ্য আইনসভাগুলি এই ধরনের নিবর্তনমূলক আটক আইন রচনা করে বা প্রণয়ন করতে পারে। তবে এই নিবর্তনমূলক আটক আইনটিও যুগ্ম তালিকাভুক্ত। সেই ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য উভয়ে মিলে সেই আইনটি প্রণয়ন করবে। কোনো এই নিবর্তনমূলক আটক আইনের কোনো অংশ যদি কেন্দ্র বা রাজ্যের বিরোধী হয় তাহলে কেন্দ্রীয় ইচ্ছাটাই প্রাধান্য পাবে। আমি এখানে কতগুলো নিবর্তনমূলক আটক আইনের উদাহরণ দিচ্ছি, যেমন এসমা, তারপরে নাসা, কাফেপোসা, মিসা, পিডিআই, এইগুলো হচ্ছে কতগুলো নিবর্তনমূলক আইন। পিডিআই কি? প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট, যেটা সংবিধান প্রণয়নের পরপরে 1950 সালে 26শে জানুয়ারি সেই বছরেই এই আইনটি জারি করা হয়েছিল। মিসা, মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, 1971 সালে এটি জারি করা হয়েছিল। এই ধরনের বেশ কিছু নিবর্তনমূলক আটক আইন আমাদের ভারত সরকার বা রাষ্ট্রের স্বাধীনতার সুরক্ষার প্রশ্নে জারি করেছে। এই গেল মোটামুটি ভারতবর্ষের নাগরিকদের জন্য সংরক্ষিত স্বাধীনতার অধিকার। আর এই স্বাধীনতার অধিকার আছে বলেই ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুনিশ্চিত, এবং এই সুনিশ্চিত শাসন ব্যবস্থায় নাগরিকগণও স্বাধীনতার অধিকার ভোগ করতে পারে। এবং বলা ভালো, ভারতবর্ষের নাগরিকদের এক কথায় অংশগ্রহণিতার সাথে সাথে তাদের ক্ষমতায়ন, সেটাও কিন্তু আমাদের এই অধিকারের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পেরেছি। এর সাথে অবশ্যই আমাদের এই কথা মাথায় রাখতে হবে, এই অধিকারের সাথে কিছু সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ আছে। তার কারণ রাষ্ট্র কতখানি অধিকার সীমিত করবে সেই প্রশ্নে আমাদের বিরোধ আছে, বিতর্ক আছে। জনগণের স্বাধীনতা আর রাষ্ট্রীয় স্বাধীনতা, এই দুয়ের মধ্যে বিরোধ বাঁধলেই সেখানে ভারসাম্যের প্রয়োজন হয়। আর এই ভারসাম্য যতখানি ভালোভাবে সুনিশ্চিত হবে, ভারতবর্ষের গণতন্ত্র ততখানি শক্তপোক্ত হবে বলেই আমাদের বিশ্বাস। আমি এই বলেই আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।